ইসকন ইস্যুতে সরকারের নেওয়া পদক্ষেপে সন্তুষ্ট হাইকোর্ট, জানমালের ক্ষতি না হয় সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ। অ্যাডভোকেট সাইফুল হত্যার প্রতিবাদে চট্টগ্রাম আদালতে দ্বিতীয় দিনের মতো চলছে আইনজীবীদের কর্মবিরতি, বন্দর নগরীতে থমথমে পরিস্থিতি। এবং শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করবে সরকার, জানালেন প্রধান উপদেষ্টা। আইসিসির সহযোগিতা কামনা। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। ইসকন ইস্যুটি সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে মোকাবেলা করছে সরকার, হাইকোর্টকে এমনটি জানিয়েছে রাষ্ট্রপক্ষ। সকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদ উদ্দিন হাইকোর্টকে বলেন, চট্টগ্রামের ঘটনায় এখনো পর্যন্ত ৩টি মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছে ৩৩ জন। এ সময় হাইকোর্ট বলেন, তারা এমন তড়িৎ পদক্ষেপে সন্তুষ্ট, তবে এই তৎপরতা জারি রাখতে হবে। কোনোভাবেই যাতে জানমালের ক্ষতি না হয় সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে। সকালে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে এ শুনানি হয়। এর আগে গতকাল ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে মৌখিক আবেদন করেন আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন, যার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের মতামত জানতে জরুরি ভিত্তিতে অ্যাটর্নি জেনারেলকে আদালতে ডেকে পাঠানো হয়। পরে ইসকন সম্পর্কে পূর্ণাঙ্গ রিপোর্ট দাখিল করতে বলেন হাইকোর্ট। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আরিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে কর্মবিরতি পালন করছে জেলা আইনজীবী সমিতি। ফলে আদালতের সব ধরনের কার্যক্রম স্থগিত আছে। সাইফুল ইসলাম আরিফ হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান আইনজীবীরা। এর আগে আইনজীবী হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার চট্টগ্রাম আদালতে আইনজীবীদের সব ধরনের কর্মসূচি স্থগিত রাখার ডাক দেয় জেলা আইনজীবী সমিতি। সেই অনুযায়ী দুদিন ধরে কর্মবিরতি পালন করছেন চট্টগ্রামের আইনজীবীরা। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করবে সরকার, এমনটি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আইসিসির চিফ প্রসিকিউটর করিম এ খান বুধবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে এলে একথা জানান প্রধান উপদেষ্টা। তারা রোহিঙ্গা সংকট, মিয়ানমার পরিস্থিতি, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এবং জুলাই আগস্ট গণ আন্দোলনের সময় নৃশংসতার বিচার ও জবাবদিহিতা নিয়ে আলোচনা করেন। অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার আইসিসিতে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনবে। এতে প্রায় ১৬ বছরের দীর্ঘ শাসনামলে জুলাই আগস্ট গণ আন্দোলন চলাকালীন হত্যাকাণ্ড এবং হাজার হাজার গুমের ঘটনা অন্তর্ভুক্ত থাকবে। আইসিসির প্রধান কৌশলী বলেন, তারা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সহযোগিতা করতে চান। দুর্নীতির মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেননি আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। সেই সঙ্গে জেসমিন ইসলামের জামিন শুনানির জন্য আগামী ৩ মাস পর আবেদন করতে বলেন বিচার বিভাগ। শেয়ার বাজারে ভুয়া এসসির বিপরীতে জনতা ব্যাংক থেকে প্রায় ৮৬ কোটি টাকা আত্মসাতের মামলায় তাকে কারাগারে পাঠান আদালত। এক দফার চাকরি জাতীয়করণের দাবিতে আমরণ অনশন করছে সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত সকল নকল নবিশরা। জাতীয় প্রেসক্লাব সহ রাজধানী এবং দেশের বিভিন্ন জেলায় অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী নকল নবিশ দাবি আদায় পরিষদ। অনশনে অনেকে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। আন্দোলনকারীরা জানান, জীবন দিয়ে হলেও এক দফা বাস্তবায়ন করেই তারা কর্মস্থলে ফিরে যাবে। নকল নবিশদের এই কর্মসূচি সমন্বয় করেন মোহাম্মদ রফিকুল ইসলাম, আল আমিন সরকার, জাহাঙ্গীর আলম, এনামুল হাসান, মাসুদ রানা সহ জেলা উপজেলার নকল নবিশরা। এবারে সারা বাংলা প্রসঙ্গ। বগুড়ার দুপচাচিয়ায় গৃহবধূ উম্মে সালমা খাতুন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া ছেলে সাদ বিন আজিজের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বগুড়া সিনিয়র জেলা ও দায়রা জজ শাহজাহান কবির এই জামিনের আদেশ দেন। এর আগে ম্যাজিস্ট্রেট কোর্ট তার জামিন আবেদন নামঞ্জুর হয়। বগুড়া দুপচাঁচিয়া উপজেলার সদরের জয়পুর পাড়ায় গত 10 নভেম্বর সকালে নিজ বাড়িতে খুন হন গৃহবধূ উম্মে সালমা খাতুন। পুলিশ বাসার ডিপ ফ্রিজ থেকে তার লাশ উদ্ধার করে। সালমা খাতুন দুপচাঁচিয়া ডিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ, উপজেলা ইমাম মুয়াজ্জিম সমিতির সভাপতি ও উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা এস.এম. আজিজুর রহমানের স্ত্রী। গাইবান্ধায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সিন্ডিকেট ভাঙতে জনতার বাজারে কম দামে নিত্যপণ্য বিক্রি করছে তারা। ন্যায্য দামে পণ্য কিনতে পাওয়ায় খুশি স্বল্প আয়ের মানুষ। খালিদ হোসেনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মিতু। গাইবান্ধার স্বল্প আয়ের মানুষের জন্য জনতার বাজার বসিয়ে ন্যায্য মূল্যে নিত্যপণ্য বিক্রি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ডিবি রোডের সামনে পুলিশ ক্যাফেতে চলছে বাজার। হাট বাজারের চেয়ে 5 থেকে 20 টাকা কমে বিভিন্ন শাকসবজি বিক্রি করছেন শিক্ষার্থীরা। স্বল্প মূল্যে নিত্যপণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষরা। এদিকে বাজারের সিন্ডিকেট ভাঙতে এই উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। বাজারের অনুযায়ী এখানে অনেক কম, সেই জন্য তুলনামূলক দাম কম এখানে, এই জন্য এখান থেকে আমরা ক্রয় করতেছি সব জিনিস, সাশ্রয় হচ্ছে। ওখানে মনে করেন 100 টাকা, এখানে পাচ্ছে 85 টাকা, 10 টাকা 15 টাকা সবসময় এখান থেকে ছাড় পাচ্ছে, 5 টাকা 10 টাকা 15 টাকা ছাড় পাচ্ছে, তার জন্য এখান থেকে নিচ্ছে। এই জনতার বাজার দেওয়ার আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের গাইবান্ধার যে সাধারণ মানুষ আছে যারা এই কাঁচা বাজার বা খাদ্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে ঠিকমতো তাদের পুষ্টি চাহিদা পূরণ করতে পারেনি, তারা যেন আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে এই যা যা আমরা দিতে পারি সবজি আইটেমের মধ্যে সেই জিনিসগুলো কিনে অন্তত কিছুটা পরিমাণে হলেও তাদের পুষ্টি চাহিদা পূরণ করতে পারে। বাজারে যে কি পরিমাণ একটা সিন্ডিকেট হয়, মানুষকে আমরা এইটা বোঝাতে যাচ্ছি যে আপনাদের সাথে সিন্ডিকেট করে তা প্রতারিত, আপনাদেরকে প্রতারণার শিকার করে অনেক অর্থ হাতিয়ে নিচ্ছে। আমরা মানুষকে এই সিন্ডিকেট থেকে বেরিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনতে এই ধরনের উদ্যোগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। মিতু, এশিয়ান টেলিভিশন। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ঋণ কার্যক্রমের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সংখ্যা অনুযায়ী কোনো ঋণ বা ঋণের কিস্তি নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধিত না হলে পরদিন থেকে মেয়াদ উত্তীর্ণ হবে। পরিশোধ বা নবায়ন করা না হলে 3 মাস পর্যন্ত ঋণ মেয়াদ উত্তীর্ণ থাকবে। 3 মাস পর থেকে তা খেলাপি হিসেবে চিহ্নিত হবে। এ বিষয়ে বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। নতুন এই নীতিমালা আগামী বছরের 1 এপ্রিল থেকে কার্যকর হবে। আগে ঋণের ধরন অনুযায়ী বিভিন্ন সময়ে খেলাপি হিসেবে চিহ্নিত করা হতো। এখন সব ধরনের ঋণই 3 মাস মেয়াদ উত্তীর্ণ থাকার পর পরিশোধিত বা নবায়ন করা না হলে তা খেলাপি হয়ে যাবে। বর্তমানে মেয়াদি ঋণ সহ কিছু ঋণ খেলাপি হচ্ছে মেয়াদ উত্তীর্ণ হবার 6 মাস পর। দেশের শীর্ষস্থানীয় নিত্য ব্যবহার্য ও ভোগ্য পণ্য এফএমসিজি উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ প্রোগ্রেসিং সাস্টেনেবিলিটি টুগেদার ফর বাংলাদেশ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে। রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে টেকসইতা নিয়ে কাজ করা প্রতিষ্ঠানসমূহকে সঙ্গে নিয়ে দেশের অগ্রগতি নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের টেকসই ভবিষ্যতের লক্ষ্য সম্পর্কে আলোকপাত করে বক্তারা। এ সময় ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আক্তার বলেন, 6 দশকেরও বেশি সময় ধরে ব্যবসার মূল ভিত্তিতে টেকসই উন্নয়নকে অন্তর্ভুক্ত করে ইউনিলিভার বাংলাদেশ দেশের প্রবৃদ্ধি অর্জনের প্রতিশ্রুতিবদ্ধ। টাঙ্গাইলে ধনবাড়িতে তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার ব্যতিক্রমী আয়োজন করে স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন।
তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত হাডুডু খেলা দেখতে ভিড় জমান হাজারো দর্শক। এই ধারা অব্যাহত থাকলে যুব সমাজ মাদকমুক্ত ও সুস্থ ধারার সংস্কৃতির দিকে এগিয়ে যাবে এবং প্রাণ ফিরে পাবে গ্রামীণ খেলাধুলা, এমনটাই আশা আয়োজকদের। টাঙ্গাইলের মধুপুর থেকে হাবিবুর রহমানের পাঠানো তথ্যচিত্র বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। মাঠ ঘিরে দাঁড়িয়ে আছে হাজারো উৎসুক জনতা। দর্শক সারিতে হইচই, মাঝে মাঝে বাঁশি বাজানোর শব্দ ভেসে আসছে। মাঠের দুপাশে বিজয়ের স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে আছেন ভক্তরা। মাঠের ভেতরে একে অপরকে হারাতে দম নিয়ে চলছে লড়াই। গ্রাম থেকে জাতীয় পর্যায়ে এমন খেলার আয়োজন হলে তৈরি হবে খেলোয়াড়, আবার ফিরে আসবে হাডুডুর ঐতিহ্য, এমনটাই দাবি জানালেন স্থানীয়রা। এই হাডুডু খেলাটা গ্রাম বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী খেলা। এটা বহু যুগ আগে থেকে এই খেলাটা গ্রাম বাংলায় চলে আসছে। খেলা দেখলে অনেক ভালো লাগতেছে, অনেকদিন পরে এমন একটা খেলা দেখতেছি। এরকম খেলাধুলা হলে সবার মধ্যে একটা প্রাণের সঞ্চয় হবে। এই খেলার আয়োজন করা হয় উপজেলা পর্যায়ে, তাহলে দেখা যাবে এখান থেকে আপনার জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে আমাদের এলাকার খেলোয়াড়রা স্থান পাওয়ার সুযোগ রাখে। খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ গঠনে তরুণরা এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশার কথা জানালেন আয়োজকরা। এই খেলাটি আমাদের মাঝ থেকে প্রায় হারিয়ে গিয়েছিল, সেটিকে আমরা পুনরুদ্ধার করার পাশাপাশি এই তরুণ প্রজন্মকে আকৃষ্ট করা এবং খেলাধুলা নিয়ে আসার জন্য, মাদক থেকে মুক্ত রাখার জন্য এবং একটা সুন্দর সমাজ গঠনের জন্য আমরা সেই উদ্দেশ্য নিয়ে আজকের এই খেলার আয়োজন। গ্রামের মাঠে মাঠে খেলাধুলার চর্চা হলে মাদক থেকে রক্ষা পাবে তরুণ সমাজ, ঐতিহ্য ফিরে পাবে দেশীয় খেলায়, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ইসকন ইস্যুতে সরকারের নেওয়া পদক্ষেপে সন্তুষ্ট হাইকোর্ট, জানমালের ক্ষতি না হয় সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ। অ্যাডভোকেট সাইফুল হত্যার প্রতিবাদে চট্টগ্রাম আদালতে দ্বিতীয় দিনের মতো চলছে আইনজীবীদের কর্মবিরতি, বন্দরনগরীতে থমথমে পরিস্থিতি। এবং শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করবে সরকার, জানালেন প্রধান উপদেষ্টা, আইসিসির সহযোগিতা কামনা। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।